সো আজকের লেকচার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা 2 ইন্ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি, বায়াস, ডাইমেনশন এবং ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের উপরে জাস্ট একটা ইনিশিয়াল আইডিয়া। তার আগে লেকচার 1 এ একটা কারেকশন, লিনিয়ার সামের উপর একটা কারেকশন, সেটা হচ্ছে লিনিয়ার সাম অফ অর জাস্ট সিম্পলি সাম অফ ফাইনাইট সাবসেট অফ ভেক্টর স্পেস। এটা একটু ভুল হয়েছিল আগের দিন। দুটো সেট বা ফাইনাইট a1 a2 an, এটা ভেক্টর স্পেসের সাবসেট। তাহলে a1 প্লাস ডট 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 an, এই সামটা আমরা ডিফাইন করব c1 a1 নয়, a1 প্লাস a2 প্লাস an, যেখানে ai's are from ai. I equal to is not c1 1 plus c2 a dot dot of cn. It is just a1 plus a2 plus a. কিন্তু এটা যদি ভেক্টর সাবস্পেস হয়ে যায়, ভেক্টর স্পেসের একটা সাবস্পেস হয়ে যায় a1 a2 an, সেক্ষেত্রে c1 a1 লেখা যায়, a1 লেখা হতো। মানে আমি যদি বলি যে v1 v2 vn আর সাবস্পেসেস অফ v, সেক্ষেত্রে আমি v1 প্লাস v2 প্লাস vn এই সামটা আমি জাস্ট v1 প্লাস v2 প্লাস vn লেখাও যা, such that the vi's are belongs to blah blah, আমি লিখলাম না। আর c1 v1 লেখাও একই ব্যাপার, such that v cn vn, যেখানে vi's are in vi I equal to this and ci's are from f I equal to 1 of 2. এটা একই জিনিস, কারণ v1 টা v1 এ আছে, ক্যাপিটাল v1 এ, কিন্তু c1 v1 টা ক্যাপিটাল v1, যেহেতু v1 টা সাবস্পেস। কিন্তু যেহেতু সাবসেটের ক্ষেত্রে এটা ট্রু নয়, সেক্ষেত্রে c1 a1 আর a1 এক জিনিস নয়। a1 প্লাস a2 প্লাস an থাকলে যে c1 a1 প্লাস ডট cn an থাকবে তার কোনো কথা নেই, যেটা সাবস্পেসে ট্রু, যেটা লিখে নেবে। সো এটা একটা কারেকশন, আমরা সেটার ক্ষেত্রে c1 a1 cn an লিখেছি, ওটা ভুল লিখেছি। সাম অফ ফাইনাইট সাবস্পেস আর সাম অফ সাবস্পেস এন্ড এ ভেক্টর, এটা আগের দিন হয়নি, এটা আজকে নতুন। সেটা হচ্ছে যে আলফা যদি একটা ভেক্টর হয় আর w যদি একটা সাবস্পেস হয়, সেক্ষেত্রে আলফা প্লাস w, আলফা প্লাস একটা এলিমেন্টের সাথে একটা সেট অ্যাড করছি, আলফা প্লাস w স্মল w, w belongs to w, so it is maybe alpha plus cw but not c alpha plus w. c alpha plus w লেখা যাবে, alpha plus cw লিখতে পারি, কারণ cw টা w এর মধ্যে আছে। So similarly, if I take sum of a element, মানে as a vector and a subset, then also the definition is same. But in that case, if w is not a subspace, it is a subset only, then alpha plus w belongs to w. You can't write alpha plus cw in that case. So the definition is alpha plus w. So for vector space, w same set as cw যা যা এলিমেন্ট তৈরি করবে w দিয়ে অ্যাড করলে একই এলিমেন্ট তৈরি করবে, কারণ w টাই cw হয়ে যেতে পারে, কারণ w বিলংস টু যেহেতু w, তাহলে cw টা যে কোনো একটা w নিলে এটা cw টাও একটা w হিসেবে দেখবো। সো একটা w যদি w এলিমেন্ট হয়, cw টাও w এলিমেন্ট। স্প্যান আর লিনিয়ারি ডিপেন্ডেন্সির মধ্যে কি সম্পর্ক? স্প্যানটা a1 a2 an কতগুলো ভেক্টর, ভেক্টর ইন v, ভিটা ভেক্টর স্পেস, কিছু না বললে ভিটা ভেক্টর স্পেস বোঝাবে, এফ টাকে ফিল্ড বোঝাবে, ভি ওভার এফ বোঝাবে। স্প্যানটা কি আমরা জানি, স্প্যান হচ্ছে স্প্যান অফ দিস সেট, সেট এ, যেখানে এটা হচ্ছে কালেকশন অফ অল দিস a1 a2 an. If it is not a finite collection, then what happens? Then span is this is a finite linear combination. So আমি ফাইনাইট দিয়ে প্রথমে করছি, c1 a1 plus cn an, যেখানে a1 a2 an গুলো ফিক্সড, ci's গুলো vary on over f. You can take any ci from it. So these are linear span of it. If a is a infinite set, then we first choose a small n first and natural number first. যদি এটা ফাইনাইট সেট হয়, a1 a2 n গুলো given, it is fixed, আমি কতগুলো স্কেলার চুজ করব, c1 c2 cn, মাল্টিপ্লাই করব c1 a1 c2 a2 cn an, তারপর অ্যাড করব একটা ভেক্টর, এভাবে যত রকম ভেক্টর তৈরি। কিন্তু এটা যদি ইনফাইনাইট সেট হয় তাহলে একটু অন্যরকম,
প্রথমটা স্মল এন চুজ করতে হবে, সেটা আমার ইচ্ছে মতো 10টা 10 12 15 একটা পজিটিভ ইন্টিজার চুজ করতে হবে। তারপর ওই ইনফারেন্স সেট থেকে ততগুলো ভেক্টর চুজ করব। সো ইনফারেন্স সেট আছে একটা, আমি চুজ করলাম 9টা ভেক্টর চুজ করব, তারপর যে কোনো 9টা ভেক্টর চুজ করব, তারপরে যে কোনো 9টা স্কেলার চুজ করব। সো সেক্ষেত্রে আমার a1 a2 an গুলো আমি চুজ করতে পারবো ওই সেট থেকে, এনটাও আমি চুজ করতে পারবো, a1 a2 anটাও চুজ করতে পারবো। এক্ষেত্রে কি, এক্ষেত্রে কেউ বলতে পারি আচ্ছা আমি কিরকম করতে পারি যে এন এর ছোট একটা এম চুজ করলাম, যে এনটা 20 আমি 10 চুজ করলাম, আমি 10খানা যে কোনো ভেক্টর নিলাম, কিছু আসে যায় না, আমি করতেই পারি। 20টা ভেক্টর আছে, আমি যে 10খানা ভেক্টর চুজ করলাম করে লিনিয়ার কম্বিনেশন করলাম, কিছু আসে যায় না, সেটা আসলে 20টা ভেক্টরেরই লিনিয়ার কম্বিনেশন, বাকিগুলোর কোএফিসিয়েন্ট 0। কিন্তু ওখানে তো আমি সেটা লিখতে পারি না যে আমি 20খানা চুজ করেছি আর বাকি সবার কোএফিসিয়েন্ট 0 আমি অ্যাড করবো, তা তো নয়। ওটা মে নট বি ফাইনাইট, মেবি কাউন্টেবল, কাউন্টেবল তাও নয়, সিরিজ হিসেবে লেখা যায়। আনকাউন্টেবল ক্ষেত্রে এরকম সামেশনে কোনো ব্যাপারই নেই যে একটা আনকাউন্টেবল 0 ইন্টু সামথিং প্লাস আনকাউন্টেবল সাম, যেহেতু 0 আমি ওটা লিখবোই না সেটা, সেই জন্য একটু আলাদা ইনফাইনাইটের ক্ষেত্রে। লিনিয়ার কম্বিনেশন এন্ড ডিপেন্ডেন্সি, কম্বিনেশনের সাথে ডিপেন্ডেন্সি কি সম্পর্ক? খুব সহজ। ধরা যাক লিনিয়ার স্প্যান থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, যে কোনো একটা এলিমেন্ট ভি নিচ্ছি, তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে আসলে c1 a1 সর্ট অফ, ভিটা আমার এদের উপর ডিপেন্ডেন্ট। এই ভেক্টরটা a1 into an এর উপর ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে a1 into an দিয়ে ভিটা তৈরি করা সম্ভব। মানে লিনিয়ার স্প্যানে প্রতিটা এলিমেন্ট কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখা যাচ্ছে। তারপরে যে কোনো লিনিয়ার কম্বিনেশন আমি যেটা তৈরি হচ্ছে সেটা সর্ট অফ ভাবতে পারি a1 into an এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি? আমি যদি বলি যে কোনো একটা ভেক্টর এই a1 a2 an এর উপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে কি? তার মানে হচ্ছে এই ভিটাকে এইভাবে লেখা যাবে না, তার মানে ভিটা স্প্যানের বাইরে আছে সর্ট অফ। তার মানে ভিটা যদি স্প্যানের বাইরে থাকে, লিনিয়ার স্প্যানের বাইরে থাকে, তার মানে কোনো c1 c2 এর জন্য এটা সম্ভব নয়। তার মানে কি, ফর অল ci c1 c2 cn belongs to f, v not equal to c1 a1 plus c2। এটাকে একটু ঘুরিয়ে এভাবে লেখা যেতে পারে। আমি যদি এইভাবে লিখি c1 a1 plus c2 a2 plus dot dot cn an plus some d into v, এই a1 into n গুলো ভেক্টর, ভিটাও ভেক্টর, ধরা যাক একটা নাল ভেক্টর। এবার এই নাল ভেক্টরটা যখন তৈরি হচ্ছে, এই ডিটা যদি নন জিরো হয়ে যেত কি হতো? ডিটা যদি নন জিরো হয়ে যায় তাহলে আমি এই ভিটাকে কিন্তু আমি লিখে ফেলতে পারবো, যেহেতু ডিটা নন জিরো, ডি ইনভার্সটা এফ এ বিলং করে, আমি লিখে ফেলতে পারবো এ পাশে নিয়ে গিয়ে মাইনাস d1 মাইনাস ডি ইনভার্স করে দেবো, সেটা মাইনাস d1 ডি ইনভার্স c1 a1 প্লাস মাইনাস ডি ইনভার্স c2 a2। মাথায় রাখতে হবে মাইনাস ডি এর ইনভার্স কিন্তু minus of d inverse. You can easily prove that. তার মানে একটা লিনিয়ার কম্বিনেশন নিয়ে যদি নাল ভেক্টর করতে পারি আর তার কোনো একটা কোএফিসিয়েন্ট যদি নন জিরো হয়, তাহলে সেই ভেক্টরটাকে বাকিগুলো দিয়ে লেখা যাবে। মানেটা কি? মানেটা হচ্ছে সেই ভেক্টরটা বাকিগুলো স্প্যানের মধ্যে আছে। তারপরে সর্ট অফ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে এটা স্প্যানের মধ্যে আছে। আর ডিপেন্ডেন্সি যদি না থাকে, যদি ভিটা না লেখা যায়, তাহলে সেটা স্প্যানে নেই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি? এখানে একটা সবাই ভুল করে, ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট উইথ, মানে ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট ভি ইজ ডিপেন্ডেন্ট এভাবে বলা যায় না। যদিও এটা কিছু জায়গায় ইউজ করা হয় যে ভি ইজ ডিপেন্ডেন্ট ওভার a1 into an, তার মানে ভিটা সোজা কথা স্প্যানে আছে, a1 into an এ স্প্যানে রয়েছে, সেটা বলাই ভালো। কিন্তু আমরা এই টার্মিনোলজি ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে এরকম যে a1 a2 ডট 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 an and as well as v, এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তার মানে হচ্ছে শুধু ভি নয়, ভি কে বাকিগুলো দিয়ে লেখা যাবে না, এবং কোনো ভেক্টর কি, কোনো একটা এআই কে বাকিগুলো দিয়ে লেখা যাবে না, a1 কেও বাকিগুলো দিয়ে লেখা সম্ভব। তার মানে আগে থেকেই a1 into an টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল,
তার সাথে ভিটা অ্যাড করার পরও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে কখন, যদি সেটা স্প্যানের বাইরে থেকে আসে। তার মানে আমি যদি একটা করে ইভেন্ট যদি চুজ করি, প্রথমে যদি বাই দ্য ওয়ে এখানে কোনো ভেক্টর জিরো হওয়া চলবে না, যদি কোনো ভেক্টর একটা ভেক্টর নাল ভেক্টর হয়ে যায় সেটা কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্ট সেট তৈরি করতে পারে না। মানে ওয়ান্স দ্য নাল ভেক্টর ইন দ্য সেট, দ্য সেট ইজ ডিপেন্ডেন্ট। কারণ আমি নাল ভেক্টরটা যদি সেটে থাকে তাহলে এ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। খুব সহজ, আমি সবসময় নাল ভেক্টরটাকে বাকি ভেক্টর দিয়ে লিখে ফেলতে পারবো, বাকিগুলো দিয়ে লিখে ফেলতে পারবো। বা নাল ভেক্টরের সাথে 1 গুণ করবো, বাকিগুলোর সাথে 0 গুণ করবো। By the, this is a null vector, this 0 is a null vector and this 0 is a vector scalar 0, বাকিগুলো দিয়ে আমি যোগ করে আমি এটাকে 0 করে দেবো, নাল ভেক্টর করে দেবো। তাহলে ইন্ডিপেন্ডেন্সি সাথে ইউনিকনেসের কি সম্পর্ক? এই যে ভিটাকে আমি c1 c2 cn দিয়ে লিখতে পারছি, সেই ভিটাকে আমি যদি আবার d1 a1 প্লাস d2 a2 প্লাস dn an এইভাবে লেখা সম্ভব হতো, যদি সম্ভব হয়, এভাবে কি লেখা সম্ভব? যে দুটো আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন কখন সম্ভব কখন সম্ভব নয়। যদি সম্ভব হয় যে c1 c2 cn আর d1 d2 আলাদা একটা n টুপল, হ্যাঁ হতে পারে c1 ইকুয়াল টু d1, কিন্তু c2 নট ইকুয়াল টু d2, আলাদা রিপ্রেজেন্টেশন মানে কোনো একটা কোঅর্ডিনেট আলাদা। তার মানে এটা কি? তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি ইমপ্লাই করছে, c1 minus d1 a1 plus dot 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 is null vector। তাহলে a1 a2 an এরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে এটা কি? তার মানে কোনো একটা ai কে বাকিগুলোতে লেখা যাবে না। তার মানে এটা 0 হতে গেলে প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে 0 হতে হবে। কারণ কোনো একটা কোএফিসিয়েন্ট যদি নন জিরো হয়ে যেত, ধরা যাক a7 এর কোএফিসিয়েন্টটা নন জিরো, তাহলে আমি a7টাকে ডান দিকে নিয়ে গিয়ে 0 এর পাশে মাইনাস c7 মাইনাস d7 মানে d7 মাইনাস c7 a7 তার ইনভার্স দ্বিগুণ করে দিতাম। c7 আর d7 যদি আলাদা হতো তাহলে আমি a7টাকে বাকিগুলোতে লিখতে পারতাম, মানে a7টা বাকিগুলো স্প্যানে চলে আসতো। সেটা যদি না হয় তাহলে কি হবে? যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, যদি বাকি কোনো ভেক্টরকে বাকিগুলো দিয়ে লেখা সম্ভব না হয়, তার মানে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে প্রতিটা কোএফিসিয়েন্ট 0, আর প্রতিটা কোএফিসিয়েন্ট 0 মানে কি c1 ইকুয়াল টু d1, c2 ইকুয়াল টু d2, cn ইকুয়াল টু, মানে ইউনিক রিপ্রেজেন্টেশন। আমি একটা ভি কে দুভাবে লিখতে পারবো না যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। উল্টো ভাবে যদি একটা ভাবে লেখা সম্ভব হয় তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে বাধ্য। ইন্ডিপেন্ডেন্ট না হলে আমি দুভাবে লিখতে পারবো। কি করে? এখন দেখালাম যে ইন্ডিপেন্ডেন্ট হলে আমি একভাবে লিখতে পারবো। কনভার্সলি কি, যদি ইন্ডিপেন্ডেন্ট না হতে a1 a2 তাহলে দুভাবে লেখা সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট যদি না হয় তাহলে কি হবে? তাহলে আমার এই a1 একটা কিছু এরকম পাওয়া যাবে, c1 a1 প্লাস cn an ইকুয়াল টু 0, নাল ভেক্টর। এখানে c1 c2 cn এর মধ্যে অ্যাটলিস্ট একটা নন জিরো আছে, সেটা কিভাবে লিখবো? আমি এইভাবে লিখবো, সেটা অ্যাটলিস্ট একটা নন জিরো আছে, মানে এটা হচ্ছে কিছু জিরো থাকতে পারে, অ্যাটলিস্ট একটা নন জিরো। এবার কি, এবার ভিটাকে যদি আমি এরকম একটা রিপ্রেজেন্টেশন আমার a1 d1 a1 dn an এরকম থাকে, তাহলে আরেকটা রিপ্রেজেন্টেশন কি, খুব সহজ, সেটা হচ্ছে d1 প্লাস c1 a1 dn প্লাস cn an, এটা আরেকটা রিপ্রেজেন্টেশন। কারণ এটা কিন্তু দুটো একই, কারণ c1 a1 প্লাস c2 an প্লাস cn an 0, নাল ভেক্টর। বাট এই d1 প্লাস c1 টা d1 এর সাথে ম্যাচ করবে, করতে পারে, কিন্তু কোনো একটা di প্লাস ci di এর থেকে আলাদা হবে, কারণ সবকটা ci 0 নয়, একটা ci আছে নন জিরো, একটা একটা জায়গায় কিন্তু একটু আলাদা দেখাবে। সো ইউনিক রিপ্রেজেন্টেশন হলো না, তার মানে এটা ভাইস ভার্সা। সো ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে, আমি ভিটাকে যাদের রেসপেক্টে লিখছি তারা যদি নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ভিটাকে আমি ইউনিকলি লিখতে পারবো, আর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে লিখতে মানে পারবো না। এটা একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া। লেখা যাবে মানে হচ্ছে স্প্যানে আছে, এক্সপ্রেস করা যাবে কোন একটা ভেক্টরকে অন্য আরো n খানা ভেক্টরের সাহায্যে এক্সপ্রেস করা যাবে লিনিয়ার কম্বিনেশন হিসেবে। সে কথা মানে হচ্ছে ভেক্টরটা ওই a1 a2 an এর স্প্যানে রয়েছে। বাট একভাবে লেখা কি সম্ভব নাকি একাধিকভাবে লেখা সম্ভব? একভাবে লেখা সম্ভব কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্সির কনসেপ্ট। তো লেখা যাবে কিনা সেটা প্রশ্ন হচ্ছে জেনারেটিং সেটের বা স্প্যানিং সেটের কনসেপ্ট, লিনিয়ার স্প্যান কম্বিনেশনে লেখা সম্ভব কিনা। আর একাধিকভাবে সম্ভব কিনা সেটা ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্ট। সো আদৌ লেখা যাবে কিনা
সেটা একটা। আর লেখা যদি যায় সেটা একাধিকভাবে লেখা যাবে কিনা সেটা আরেকটা কনসেপ্ট। অনেকটাই অন টু ফাংশন আর ইনজেক্টিভ ফাংশনতে ম্যাচ করছে। যে আমরা দেখেছিলাম যে একটা ইনপুটের জন্য যদি প্রতিটা কোডোমিনে প্রতিটা এলিমেন্টের জন্য যদি অ্যাটলিস্ট একটা ইনপুট পাওয়া যায়, অন্তত যদি পাওয়া যায়, একটা যদি পাওয়া যায়, দুটো পাওয়া যেতে পারে, তাহলে সেটা অন টু ফাংশন, না পাওয়া গেলে ইনটু। আর যদি দেখা যায় যে একাধিক পাওয়া যাচ্ছে তাহলে সেটা ইনজেক্টিভ নয়। আর যদি একটা পাওয়া যায় বা নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে 1 1 সর্ট অফ একই রকম আইডিয়া যে লেখা নাও যেতে পারে, যদি লেখা যায় তাহলে একভাবে লেখা সম্ভব। এটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্ট। জেনেটিক সেট হয়তো নয়, ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেট। তারপরে লেখা নাও যেতে পারে ভি কে, যদি সেটা স্প্যানের বাইরে থাকে, এক্সপ্রেস করা নাও যেতে পারে 1 2 এর ক্ষেত্রে, কিন্তু লেখা গেলে একভাবে লেখা সম্ভব। আর জেনেটিক সেট আইডিয়া লেখা যাবে ভি যদি স্প্যানে থাকে তাহলে A1 A2 N এর লিনিয়ার কম্বিনেশনে লেখা সম্ভব। একাধিকভাবে লেখা সম্ভব কিনা জানি না, থাকতে পারে নাও থাকতে পারে, একাধিক লেখা যেতেও পারে নাও যেতে পারে। সেটা যদি ডিপেন্ডেন্ট সেটও হয়, A1 A2 যদি একটা জেনেটিক সেট অ্যাজ ওয়েল অ্যাজ ডিপেন্ডিং সেট, ডিপেন্ডেন্স লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে হয়তো কিছু ভেক্টর হয়তো ইউনিক লেখা যাচ্ছে, কিছু ভেক্টর হয়তো ইউনিক লেখা যাচ্ছে, সেটা হতে পারে, আমি জানি না এখন এই মুহূর্তে সেটা সব। কিন্তু এটুকু শিওর যে ইভেন্চুয়ালি লেখা যা ভুল বললাম, লেখা দুভাবে লেখা সম্ভব, কারণ ডিপেন্ডেন্সি হয়ে গেলে দুভাবে লেখা সম্ভব। যাই পাই না কেন D1 সবসময় সম্ভব। ভুল বলেছি, প্রতিটা ভেক্টরের ক্ষেত্রেই যদি A1 A2 AN যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এই সেটটা, তাহলে যে ভি ভেক্টরটা লেখা যাবে সেটা অবশ্যই একাধিকভাবে লেখা যাবে, মোর দ্যান ওয়ান ভাবে লেখা যাবে, সেটাই প্রুফ করেছে। এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে পার্শিয়াল অর্ডারিং। আমরা জানি পার্শিয়াল অর্ডারিং কাকে বলে, যে একটা রিলেশন, পার্শিয়াল অর্ডার একটা রিলেশন, সাধারণত রিলেশনটাকে এই চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়, লেস দেন টাইপ একটা রিলেশন। এটা লেস দেন নাও হতে পারে, মেবি সাবসেট রিলেশন, মেবি ডিভিজিবিলিটি কন্ডিশন। কি কি? প্রথম কথা হচ্ছে যে এ লেস দেন অর ইকুয়াল টু বি হয় এন্ড বি লেস দেন অর ইকুয়াল টু এ হয়, সেক্ষেত্রে এ ইকুয়াল টু বি, এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রি। আর কি? এ লেস দেন অর ইকুয়াল টু এ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আর এ লেস দেন ইকুয়াল টু বি আর বি লেস দেন ইকুয়াল টু সি হলে এ লেস দেন ইকুয়াল টু সি। এটা কিন্তু শুধুমাত্র লেস দেন একটু বেঁকিয়ে লিখেছি, এটা লেস দেন নয়, এটা গ্রেটার দেন হলো ট্রু। এটা গ্রেটার দেন কনসেপ্টের জন্য ট্রু, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, বি গ্রেটার দেন ইকুয়াল টু এ, দেন এ ইকুয়াল টু বি। সাবসেটের জন্য ট্রু এটা, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, দেন এ ইকুয়াল। ডিভিজিবিলিটির ক্ষেত্রে ট্রু, আমি যদি সেটা অল পজিটিভ ডিভাইজার অফ সাম নাম ইন্টিজার নিয়ে নিই, 30 অল ডিভাইজার নিয়ে নিই, এ ডিভাইডস বি, বি ডিভাইডস এ, দেন এ ইকুয়াল। এটাকে বলে পার্শিয়াল অর্ডারিং, এবং সেটটাকে বলে পার্শিয়াল অর্ডারিং। সাবসেটটা একটা পার্শিয়াল অর্ডারিং তৈরি করে। এবার দেখা যাক ইন্ডিপেন্ডেন্ট সেটগুলো যদি আমি কালেকশন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সেট নিয়ে ভি একটা ভেক্টর স্পেস, আর আমি সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সেটকে কালেক্ট করে ফেলেছি, সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সেট, তাহলে কি দাঁড়াবে? ভেরি ইন্টারেস্টিং। একটা পার্শিয়াল অর্ডারিং তো আছেই, সাবসেট রিলেশন সবসময় পার্শিয়াল অর্ডার, সেটা নিয়ে কোনো প্রশ্ন। সে আমি যে যাই সেট, সে ইন্ডিপেন্ডেন্ট সেট না নিই, ইন্ডিপেন্ডেন্ট সেট নিই, ডিপেন্ডেন্ট সেট নিই, বা যে কোনো একটা আরবিট্রারি কালেকশন অফ সাবসেট নিই, তাদের মধ্যে সাবসেট রিলেশনটা পার্শিয়াল অর্ডার তৈরি করবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সেট গুলো নিই, তাহলে এই পার্শিয়াল অর্ডারিং এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে। কি ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা, যদি এ বি যদি এর সাবসেট হয় আর এ যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, যাক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশনটা কি? C1A1 CNAN, এটা যদি 0 হয় তাহলে একমাত্র হতে পারে C1 C2 অল জিরো, আর কোনো, এটা কিন্তু বোথ সাইড অ্যাকচুয়ালি, C1 C2 CN তো 0 হলে তো এটা 0 হবেই, C1 C2 সব যদি 0 হয়, 0 ইন্টু A1 প্লাস 0 ইন্টু N 0 হবে। কিন্তু এটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পসিবিলিটি, আর কোনোভাবে এটা সম্ভব না, তাহলে সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে। ডিপেন্ডেন্ট কি? এর কনভার্স নেগেশন, মানে অ্যাটলিস্ট একটা সিআই পাওয়া যাবে যার জন্য, যেটা নন জিরো এবং যার জন্য এই সামটা জিরো। তার মানে কি একটু ঘুরিয়ে বললে বলা যায়, একটা A1 A2 এর মধ্যে একটা ভেক্টর আছে যেটা কিনা বাকিগুলো দিয়ে লেখা সম্ভব, কারণ যে কোএফিসিয়েন্টটা নন জিরো সেটাকে ডান দিকে নিয়ে গিয়ে মাইনাস করে তার ইনভার্স দিয়ে গুণ করে ফিল্ডে ইনভার্স থাকবেই, যেহেতু জিরো নয়,
যদি জিরো না, তাই নেগেশনটাও জিরো নয়। এ যদি নন জিরো তাহলে মাইনাস এটাও নন জিরো, সেটা ক্লিয়ারলি প্রুফ করে দেওয়া যায়। সেটা দিয়ে তার ইনভার্সটা দিয়ে গুণ করে দিলেই, ভাগ ভাগ বলবো না, কিন্তু ফিল্ডে ভাগ বলা যাবে না, ইনভার্স দিয়ে গুণ করে দিলেই আমি সেই এআইটাকে বাকিগুলোতে লেখা সম্ভব। তার মানে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা সেট অফ ভেক্টরস ডিপেন্ডেন্ট, মানে একটা পার্টিকুলার কোনো একটা ভেক্টরকে আমি সবসময় বাকিগুলো দিয়ে কোনো একটা অ্যাটলিস্ট সবকটাই হবে কোনো কথা না, কিছু হতে পারে কিছু নাও পারে, কিছু ভেক্টর হয়তো লেখা যাচ্ছে না অন্যগুলো, কিন্তু তার মানে অন্তত একটা ভেক্টর আছে, দের ইজ অ্যাটলিস্ট ওয়ান ভেক্টর যেটা বাকিগুলো লিনিয়ার স্প্যানে মধ্যে বিলং করে, মানে ওটা কোনো নতুন কোনো কন্ট্রিবিউশন নেই ওই ভেক্টরটা, ওই ভেক্টরটাকে আমি সেট থেকে সরিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি কনসেপ্ট। ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট কি, কোনো ভেক্টরকেই লেখা সম্ভব না, মানে প্রতিটারই কন্ট্রিবিউশন আছে, প্রতিটা ভেক্টরই কন্ট্রিবিউশন আছে। A1 into an যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমি কোনো একটাকে যদি সরিয়ে দিই তাহলে তার স্প্যানিং সেটটা ছোট হয়ে যায়, প্রপার সাবসেট হয়ে যায়। মানে A1 into an এর যে স্প্যানিং সেটটা, যদি A1 into an থেকে AI টা সরিয়ে দিই, যে কোনোটা AI সরিয়ে দিলাম, এরকম আমি n খানা প্রপার সাবসেট, n খানা সাবসেট তৈরি করতে পারি, n-1 খানা এলিমেন্ট দিয়ে একটা A1 টাকে সরালাম, A2 টাকে সরালাম, n খানা n-1 এর সাইজের সাবসেট তৈরি হলো। প্রতিটা সাবসেটই তার স্প্যানিং সেটটা ওই A1 A2 স্প্যানিং সেটের থেকে প্রপার সাবসেট হবে, ইকুয়াল হতে পারবে না ইন্ডিপেন্ডেন্ট হলে, কারণ প্রতিটা A1 into n প্রতিটাই দরকার। কিন্তু যদি আমি দেখা যায় যে AI একটা এটা ডিপেন্ডেন্ট সেট, তাহলে কোনো একটা হয়তো n খানা প্রপার সাবসেট তৈরি হচ্ছে n-1 এলিমেন্টের, তার মধ্যে 10 খানা হয়তো একই স্প্যান দিচ্ছে আর বাকিগুলো হয়তো ছোট দিয়ে দিচ্ছে, তার মানে সেগুলোকে লেখা সম্ভব না, তার মানে তার কোএফিসিয়েন্ট গুলো জিরো হয়ে বসে আছে। আর যেগুলো সরিয়ে দিলেও স্টিল একই স্প্যানিং সেট তৈরি করছে, সেগুলো কোএফিসিয়েন্ট নন জিরো আছে ওই ডিপেন্ডেন্সি রিলেশনটা। এ যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, বি যদি সাবসেট হয়, তাহলে বিটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। শুধু আমি এলআই লিখছি। So any subset of linearly independent set is again a linearly independent. This is very interesting. কারণ আমি যদি এই পার্শিয়াল অর্ডারটা একটা চেইন ফর্ম করে, এটা একটা ল্যাটিস ডায়াগ্রাম দিয়ে লেখা যায়। সো এ যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের কালেকশনের মধ্যে থাকে, এই তার সমস্ত সাবসেট গুলো নিচে থাকবে, অনেকগুলো সাবসেট আছে, ইনফাইনাইটলি থাকতে পারে যদি ইনফাইনাইট হয়, আমরা যদি ফাইনাইট ভাবি তাহলে ফাইনাইটলি মেনি সাবসেট হবে। অবভিয়াসলি এ নিজেও নিজে সাবসেট, এগুলো সবগুলোই কালেকশনের মধ্যে আছে। তার নিচের গুলো আবার তার নিচের গুলো আছে, কোথায় জয়েন থাকতে পারে, হ্যাঁ জয়েন থাকতেই পারে। ওপর দিকে আমি যদি সুপারসেট নিই, আই নট শিওর, মেবি ডিপেন্ডেন্ট, মেবি ইন্ডিপেন্ডেন্ট, মেবি ডিপেন্ডেন্ট, মেবি। তার মানে এই যে ট্রিটা, যেটা নিচের দিকে একসময় ফাইতে গিয়ে পৌঁছবে, ফাইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরা হয়, ফাইতে গিয়ে পৌঁছবে। আমি অর্ডারিংটা অ্যারোটা এদিকে দিচ্ছি, এখান থেকে হয়তো আবার একটা অন্যদিকে আছে, এখান থেকে অন্যদিকে আছে, এখান থেকে এদিকে আছে, এখান থেকে এদিকে আছে, এরকম ভাবে ল্যাটিস ডায়াগ্রামটা আছে। করতে করতে শর্ট অফ একটা জায়গা কি এমন আসছে যে যার উপর আমি উঠতে পারছি, চেনটা কোথাটা স্টপ হচ্ছে। যদি দেখা যায় চেনটা কোথাও স্টপ হচ্ছে, যে এই সেটের এই 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 ধরনের সাবসেট গুলোর আর একটা এলিমেন্ট জুড়লেই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ম্যাক্সিমাল এলিমেন্ট অফ দিস পার্শিয়াল অর্ডার সেট। এই পার্শিয়াল অর্ডার সেট বা প্রসেটের ম্যাক্সিমাম এলিমেন্ট বলতে বোঝায় যে এলিমেন্টটার থেকে আর একটু বাড়ালে, মানে ওই রিলেশনটা নিয়ে যদি আমি এগোই, সাবসেট রিলেশনটা, মানে আমি যদি আরেকটা এলিমেন্ট অ্যাড করি, তাহলে সেটার এই পার্শিয়াল অর্ডার সেটের আর এলিমেন্ট থাকছে না, মানে সোজা কথা ইন্ডিপেন্ডেন্ট সেট থাকছে না, কারণ পার্শিয়াল অর্ডার সেটের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট সেটগুলোকে নিয়েছে। এইগুলো হচ্ছে ম্যাক্সিমাল, এটা ম্যাক্সিমাল সর্ট অফ ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেট। জেনেটিক সেটের ক্ষেত্রে মজাটা কি, জেনেটিক সেটের মজা হচ্ছে ঠিক উল্টোটা। যদি এটা জেনারেটিং সেট হয় আর বি যদি তার সুপার সেট হয়, দেন বি ইজ অলসো জেনারেটিং সেট। তাহলে সেখানেও আমি ধরতে পারি সাবসেটটাকে একটা পার্শিয়াল অর্ডার রিলেশন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওপর দিকে, মানে এখানে যদি একটা বি থাকে, তার ওপর দিকের সেটগুলো
মানে বড় সেট গুলো সব ওই কালেকশনে আছে। নিচের দিকে মানে সাবসেট গুলো, প্রপার সাবসেট গুলো জেনারেটিং সেট কিনা বলতে পারছি না, হতে পারে নাও হতে পারে। সর্ব একটা মিনিমালিটি কন্ডিশন আসবে যে এর থেকে আর একটা ড্রপ করে দিলেই আমি আর জেনারেট করছে না, তার মানে আমি এর থেকে একটা বাদ দিয়ে দিলেই জেনারেট করছে না, সেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্ট, সেটা তো ইন্ডিপেন্ডেন্স কনসেপ্ট। তাহলে মিনিমাল জেনারেটিং সেটটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর ইন্ডিপেন্ডেন্স সেটের যে রিলেশনটা সাবসেট রিলেশনটা সেই পার্সোনাল একটা ম্যাক্সিমাল এলিমেন্ট মানে কি, আর একটা জোড়া যাচ্ছে না, একটা জোড়া যাচ্ছে না কেন, তার মানে পুরো স্প্যান করে দিয়েছে নিশ্চয়। কারণ যদি পুরো স্প্যান না করতো, যদি স্প্যান অফ এটা যদি ভি হয় আর স্প্যান অফ এটা যদি এখানে থাকে, তার বাইরের একটা এলিমেন্টকে আমি কখনোই স্প্যান অফ একে লিখতে পারবো না। সেই জন্য বাইরে একটা এলিমেন্টকে জুড়লে আমি স্টিল ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটাকে জুড়ে দিই ওই কালেকশনটার মধ্যে। এটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ড হতে পারে না, ডিপেন্ড হলে তো আমি কি হতো ওই এটাকে ওই যে বাইরে এলিমেন্টটাকে a1 a2 an দিয়ে লিখতে পারতাম। কেউ একজন বলবে না তো বাইরেটাকে লিখতে পারতাম কি করে বললেন, এমন হতে পারে যে এইখানকার কোন একটা এআই কি হয়তো লেখা সম্ভব বাকিগুলো দিয়ে, তাহলে সেইটা শর্ট হবে কি করে, যে আমি যদি এরকম একটা a1 a2 an এটা ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্স সেট আমার, তাহলে এটা ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কেন আমার একটা জেনারেটিং সেট। কেউ বলবে ভিটা নেওয়া যাক, যদি ইফ পসিবল ইট ইজ নট জেনারেটিং সেট, কন্ট্রাডিকশন দিয়ে যাচ্ছি, তাহলে আমি ভিটাকে স্প্যানের বাইরে থেকে নিয়েছি। এবার আমাকে দেখাতে হবে যেটা স্টিল ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কন্ট্রাডিকশন হয়ে যাবে, ম্যাক্সিমালিটি কন্ডিশনটাকে কন্ট্রাডিক্ট করবে, তাহলে বলে দিতে পারবো যে ভিটা আমার স্প্যানের মধ্যে থাকতে বাধ্য। ঠিক আছে, তার মানে এবার আমি এটাকে জুড়ে দিলাম ভিটাকে। এবার প্রশ্ন হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট কেন, ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে, ডিপেন্ডেন্ট কিভাবে হতে পারে। ঠিক আছে, আমি এই কন্ডিশনটা নিচ্ছি a1 c1 a1 ডট cnn প্লাস সাম dv, এটা 0। ঠিক আছে, আমাকে দেখাতে হবে c1 c2 cn আর d সবাই 0। যদি ডিটা 0 হয়, যদি ডিটা নন 0 হয়, তাহলে তো ভিটাকে লিখে দেওয়া সম্ভব, কন্ট্রাডিকশন। আমি ভিটাকে স্প্যান থেকে স্প্যানের বাইরে থেকে নিয়েছি, তার মানে ডিটা 0। আর ডিটা যেহেতু 0, now the condition reduced to c1 a1 plus c2 plus cnn equal to 0. now c1 a1 a2 an already এটা ইন্ডিপেন্ডেন্ট সেট, তার মানে c1 c2 cn সব 0, তার মানে c1 c2 cn d also 0, তার মানে এটা স্প্যানের বাইরে থেকে এলিমেন্টটা নিলে স্টিল ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, তাতে ম্যাক্সিমালিটি কন্ডিশনটাকে ভ্যালিড করছে। তার মানে ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেট জেনারেটিং হবে আর মিনিমাল ইন্ডিপেন্ডেন্ট সেটটা ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে কি এই বি আর এ এই যে ম্যাক্সিমাল মিনিমাল এটা আসলে একটা লেয়ারেই আছে, দিস ইজ ইন দ্য সেম লেয়ার। তার মানে এই যে সেট অফ অল ইন্ডিপেন্ডেন্ট সেটস, সেট অফ অল জেনারেটিং সেটস, এদের ইন্টারসেকশন পার্টটা যারা কিনা জেনারেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, তারা দুটোই কন্ডিশনে হোল্ড করে। তারা একদিক থেকে জেনারেটিং সেটের মিনিমালিটি কন্ডিশন হোল্ড করে মিনিমাল, আর ইন্ডিপেন্ডেন্ট সেটের ক্ষেত্রে ম্যাক্সিমালিটি। সো এই ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ মিনিমাল জেনারেটিং সেট এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি জেনারেটিং সেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে এই সেটগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য দেখাই যাচ্ছে যে খুব একটা ইম্পর্টেন্ট টাইপ অফ সেট এই সেটগুলো, এদের বলা হয় বেসিস। এই ধরনের সেটকে বলা হয় বেসিস। সো দিস ইজ বেসিস। বেসিস কি তাহলে? বেসিস হচ্ছে এমন একটা সেট যেটা কিনা ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট এন্ড মিনিমাল স্প্যান। যে কোনো একটা হলে কিন্তু অন্যটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ বেসিসটাকে নানাভাবে ডিফাইন করতে পারি। আমি বলতে পারি বেসিস মানে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড স্প্যান। কে বললো আমি এত কথা বলবো না, আমি বলবো ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেট, হ্যাঁ তাও হবে, শুধু ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট বললেই হবে। কে বললো আমি মিনিমাল জেনারেটিং সেট বলবো, হ্যাঁ তাও হবে। তিনটেই ইকুইভ্যালেন্ট ডেফিনিশন। যদি বলি মিনিমাল জেনারেটিং সেট সেটাই ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেট, সেটা আবার ইন্ডিপেন্ডেন্ট এন্ড স্প্যান। বেসিস হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং জেনারেটিং সেট, এইভাবে ডিফাইন করা থাকে। বাট আমরা এইভাবে দেখতে পারি যে বেসিস হচ্ছে ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেট এবং সেটাই আবার মিনিমাল স্প্যানিং সেট বা জেনারেটিং সেট। দুটো বড় দরকার নেই, কিন্তু একটাই অন্যটা ইফ এন্ড অনলি, মানে a set is maximal independent set if and only it is minimal spanning set.
প্রুফগুলো একটু ভালো করে একবার চেক করে নিতে হবে। আর আমি জাস্ট আউটলাইন দিলাম, এবার প্রুফগুলোকে, এই ইকুইভ্যালেন্ট প্রুফগুলোকে দেখতে হবে। বইতে, যে কোনো বইতে এই প্রুফগুলো, ইকুইভ্যালেন্ট টেস্টিং গুলো করা আছে। ইন্টারেস্টিংলি এরকম একটা এক্সিস্ট করে কি, প্রশ্ন হচ্ছে এক্সিস্টেন্স, এক্সিস্টেন্সের প্রশ্ন, যে আদৌ বেসিস এক্সিস্ট করে। দিস ইজ আ ইম্পর্টেন্ট, যে এরকম বেসিসের এক্সিস্ট করে। এইখানেই ফাইনাইটলি জেনারেটেড স্পেসের একটা কনসেপ্ট লাগে। সেটা যদি ফাইনাইটলি জেনারেটেড হয় তাহলে বেসিস এক্সিস্ট করে, সেটা প্রুফ করা যায় খুব সহজেই। কি করব, আমি একটা ফাইনাইট জেনারেটেড সেট নিয়ে নেব, একটা সেট নিলাম এ, যেটা ফাইনাইট এবং যেটা জেনারেটিং সেট। এটা যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, ইন্ডিপেন্ডেন্ট হতে বেসিস, ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই এরকম একটা C1A1 প্লাস C2 Cn দিয়ে লেখা যাবে, যেখানে C1 C2 Cn এর মধ্যে কোনো একটা অ্যাটলিস্ট নন জিরো। সেটাকে ডান দিকে নিয়ে যাব, ভাগ করে, মানে ইনভার্স গুণ করে দেবো। আমি দেখতে পারবো যে ওই এলিমেন্টটা, ওই AI-টা, বাকিগুলো A1 A2 AI-1 AI+1 an এর স্প্যানের মধ্যে আছে। C1A1 CNN बेटा इसे अल्फा 1 से, अल्फा फॉर वेक्टर, এটা যদি 0 দেয়, কোনো একটা CI যদি নন জিরো দেয়, এগুলো ভেক্টর, তাহলে আলফা ইজ অ্যাকচুয়ালি স্প্যান অফ দিস A মাইনাস দিস আলফা। এবার এটা তো স্প্যানিং সেট ছিল, তাহলে A মাইনাস আলফা এটা কি স্প্যানিং সেট? হ্যাঁ, এটাও স্প্যানিং সেট। একটা এলিমেন্ট ফেলে দেওয়ার পরে স্প্যানিং কেন প্রশ্ন তুলতে পারে, কারণ আলফা এটা স্প্যানিং আছে, তার মানে কি করে পুরো ভিটা স্প্যান হবে কি করে বুঝবো? সেটা খুব সহজ, কারণ আমি জানি লিনিয়ার কম্বিনেশন, এখানে লিনিয়ার কম্বিনেশন ভি এর কোনো এলিমেন্ট আমি আসলে জানি ভিটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ দিস আলফা 1 আলফা 2 আলফা n, আর দিস আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 আলফা I minus 1 alpha I plus 1 dot alpha n. Linear combination is again a linear combination. So V is a linear combination of alpha 1 alpha 2 alpha I minus 1 alpha I plus 1 dot alpha n. So its spanning set are equal. তো ড্রপ করতে পারছি না, আবার ড্রপ করতে পারবো, আবার ড্রপ করতে পারবো, এক সময় এটা স্টপ করবে, কারণ সেটা 5 সেটে পৌঁছাতে পারে না। ভেক্টর স্পেসে অ্যাট লিস্ট একটা এলিমেন্টে গিয়ে স্টপ করবে, সেটা সিঙ্গেলটনে গেলে সেটা স্টপ হয়ে যাবে। জিরো এলিমেন্টটা কিন্তু নেই, তো জিরো থাকলে প্রথমেই ফেলে দেবো জিরো এলিমেন্টটাকে, এটা নন জিরো এলিমেন্টে গিয়ে স্টপ করবেই, সেটাই আমার বেসিস, তো সেটাই মিনিমাম। সো ফাইনাইট রিজনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ইনফাইনাইট রিজনের ক্ষেত্রে। ফাইনাইট রিজনের ক্ষেত্রে আমি উল্টো দিকে উঠতে পারতাম, একটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিয়ে স্টার্ট করতে পারতাম, স্টার্ট উইথ ইন্ডিপেন্ডেন্ট সেট, উঠছি, কিন্তু একটা সমস্যা আছে, আমি কোথাও স্টপ করবো কিনা জানি না। সেই জন্য জেনেটিক সেট দিয়ে স্টার্ট করে ড্রপ করব, বেসিসে পৌঁছবো। ইন্ডিপেন্ডেন্ট সেট দিয়েও তৈরি করে উঠতে পারতাম, কিন্তু আমি শিওর না আমি স্টপ করবো কিনা, থিওরিটিক্যাল প্রুফটা আমি উঠতে পারছি না। জেনেটিক সেট দিয়ে স্টার্ট করাটা সব, কিন্তু যদি ফাইনাইট জেনারেটেড স্পেস না হয়, লাইক এ পলিনোমিয়াল সেট অফ পলিনোমিয়ালস ওভার আর উইথ রিয়েল নাম্বার, মানে কোএফিশিয়েন্ট ফ্রম রিয়েল নাম্বার, এটা ফাইনাইট জেনারেটেড সেট নয়। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে ওঠা আমি জানি না স্টপ হবে কিনা। সিমিলারলি স্প্যানিং সেট দিয়ে শুরু করি, আমি ড্রপ করতে থাকি, আমি জানি না স্টপ করবি কিনা, কারণ ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, কাউন্টেবলি মেনি ধরা যাক এলিমেন্ট আছে, একটা করে ড্রপ করছি, এটা প্রসেস টার্মিনেট করবি কিনা জানি না। সো সেখানেই ইনফাইনাইটলি জেনারেটেড স্পেসের প্রশ্ন আসছে, সেখান থেকে ডাইমেনশনের কোশ্চেন আসছে, এবং দিস ইজ কল্ড ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস। তাহলে দুটো কনসেপ্ট দেখা গেল, ইন্ডিপেন্ডেন্সি আর স্প্যান, এই দুটো একসাথে ঘটলে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, সেটাকে বলা হয় বেসিস। আমরা এই মুহূর্তে ধরে নিচ্ছি সব ফাইনাইটলি জেনারেটেড স্পেস। ইনফাইনাইটলি জেনারেটেড স্পেস এর ক্ষেত্রে আমাদের এক্সিস্টেন্স অফ বেসিসের প্রশ্ন অনেক ডিপ। ধরে ফাইনাইটলি জেনারেটেড স্পেস, তাহলে কি করব, ফাইনাইটলি জেনারেটেড স্পেস মানে একটা সেট পাওয়া যাবে যেটা ফাইনাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্প্যানিং সেট, মানে যেটা স্প্যানটা হচ্ছে হোল ভেক্টর স্পেস বা কোন একটা সাবস্পেস, যেটা নিয়ে আমি কাজ করছি, সাবস্পেস ইটসেলফ ইজ এ ভেক্টর স্পেস। তারপর একটা করে ড্রপ করবো করে আমি বেসিসে পৌঁছাবো। কেউ যদি বলে উল্টোটা করতে পারতাম, হ্যাঁ করতে পারতাম, কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল যে আমি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিয়ে স্টার্ট করি, বা একটা করে জুড়ছি, এটা স্প্যানিং সেট হতে মিটে গেল, স্প্যানিং সেট আমরা বাইরে থেকে জুড়বো, আবার
যদি স্প্যান করে তো মিটে গেল, এটা পুরো ভি। আমি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিয়ে স্টার্ট করেছি, একটা বাইরে একটা এলিমেন্ট নিলাম, জুড়লাম, আর একটু বাড়লো স্প্যানটা। এটা আদৌ কোথাও রিচ করবে কিনা আই এম নট শিওর, বাট রিচ করবে। যদি ভেক্টর স্পেসটা ফাইনাইট এলিমেন্টের ভেক্টর স্পেস হয়, এটা বেসিসে রিচ করবে, সেটা আমরা পরে প্রুফ করবো। আমরা দেখাবো যে একটা ভেক্টর স্পেস যেটা জেনারেটিং সেটের এলিমেন্ট যদি এন হয়, তাহলে এন এর থেকে বড় কোনো সেট, বেশি সংখ্যক এলিমেন্ট দিয়ে কোনো সেট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। মানে আমি যেটা জেনারেটিং সেট নিই আর একটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিই, ইন্ডিপেন্ডেন্ট সেটের এলিমেন্ট সংখ্যা যদি এন হয় আর জেনারেটিং সেটের এলিমেন্ট সংখ্যা যদি এম হয়, তাহলে এন মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু এম, মাস্ট বি। মানে 10টা এলিমেন্ট দিয়ে আমি জেনারেট করতে পেরেছি, তাহলে কখনোই 11খানা এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। পরে প্রুফগুলো আছে। আর আমি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিই 6টা এলিমেন্টের, তাহলে কখনোই 6টা বা 5টা এলিমেন্ট দিয়ে 5টা এলিমেন্ট দিয়ে জেনারেট করা যাবে, 6টা দিয়ে করা যেতে পারে, 5টা দিয়ে করা যাবে। তার মানে কি, তেমন আমার যদি একটা জেনারেটিং সেট ফাইনাইট জেনারেটর সেট হয় এবং তার যদি 20টা এলিমেন্ট থাকে, আর আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট দুটো দিয়ে স্টার্ট করি, 20র পরে আমি এগোতে পারবোই না, 20র আগেই হয়তো থেমে যেতে পারে। কারণ জেনারেটিং সেটটা যেটা 20খানা এলিমেন্টের, সেটা ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে। সেই সেটটা হয়তো 17টা এলিমেন্ট দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট এবং জেনারেটিং হয়ে যাচ্ছে, মানে বেসিসটাতে 17টা এলিমেন্ট আছে। 20র পরে আজ এগোবো না, এটা শিওর। সেটা যতক্ষণ ওই থিওরামটা করছি আমি কিন্তু শিওর না। ফলে জেনেটিক সেট নিয়ে স্টার্ট করে নেমে আসাটা থিওরিটিক্যালি ইজি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে স্টার্ট করে ওপর দিকে উঠলে কেন স্টপ করবে প্রসেসটা ফাইনাইট জেনারেটেড ভেক্টর স্পেসের ক্ষেত্রে? সেক্ষেত্রে এই থিওরামটা ইম্পর্টেন্ট, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, যে একটা ভেক্টর স্পেসে যদি এন সংখ্যক এলিমেন্ট নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট তৈরি হয়, আর এম সংখ্যক এলিমেন্ট নিয়ে যদি একটা জেনেটিক সেট তৈরি হয়, তাহলে এন মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু এম। এই থিওরামটা আমি অ্যাজিউম করি। এবার আমি দেখাবো দুটো ভেক্টর স্পেসে এলিমেন্ট সংখ্যা সমান। খুব সহজ। একটা ভেক্টর স্পেসে বেসিস, কোন ভেক্টর স্পেসে বেসিস v1 আর v2। নাও দিস v1 ইজ ইন্ডিপেন্ডেন্ট সেট, সো v1 এ ধরা যাক এলিমেন্ট সংখ্যা n আর v2 এলিমেন্ট সংখ্যা m। নাও v1 টা ইন্ডিপেন্ডেন্ট সেট আর v2 টা জেনারেটিং সেট, তার মানে n লেস দ্যান ইকুয়াল টু m। আর v2 টা ইন্ডিপেন্ডেন্ট সেট আর v1 টা জেনারেটিং সেট, তো দুটোই বেসিস তো, সেই জন্য m লেস দ্যান ইকুয়াল টু m। দ্যাট ইমপ্লাইজ অ্যাকচুয়ালি m ইকুয়াল টু m। তাহলে মোর জেনারেল রেজাল্ট এটা ইম্পর্টেন্ট, যেটা জানা থাকলে আমার বেসিসের কেন সেম সংখ্যক এলিমেন্ট থাকবে সেটা ক্লিয়ার, কেন ম্যাক্সিমালটাই ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্স, এটা কেন মিনিমাল জেনারেটিং সেট হবে, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা জেনারেল রেজাল্ট, যে কোনো জেনারেটিং সেটের এলিমেন্ট সংখ্যা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট সংখ্যা থেকে বেশি বা সমান হবে। যদি সমান হয়ে যায় তাহলে দুটোই বেসিস। এবার এটা কেন হবে সেটা একটু পরে দেখা যাবে, বা এটা হোমওয়ার্ক হিসেবে থাক। কেন এই গল্পটা হচ্ছে, আমরা বলছি কনস্ট্রাকশন বেসিসটা রেখে দিই, এই বেসিস কনস্ট্রাকশনটা কিভাবে আসছে। সো ইন্ডিপেন্ডেন্স থেকে স্টার্ট করলে এক্সটেন্ড টু এ বেসিস কি করে, সেটা খুব সহজ। ভি, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিয়ে স্টার্ট করেছি, ধরো যাক 3টে এলিমেন্ট নিয়ে, সেটা দিয়ে স্প্যান করালাম, যদি ভি হয়ে যায় তো মিটে গেল, স্টেপ 1। যদি না হয়, I take another element, the fourth element from outside the spanning, so new contribution over the 3, again take the span, আর একটু বড় হবে, বড় মানে প্রপার সুপারসেট হবে। যদি ভিটা জেনারেট করে দেয় তো ডান, যদি না হয় কেন প্রসেস স্টপ করবে, আমরা ওই থিওরামটা দিয়ে হয়ে গেছে। রিডাকশন টু স্পেসিস, যদি জেনারেটিং সেট নিয়ে স্টার্ট করি, রিডাকশন টু স্পেসিস সেটা অনেক সহজ। একটা ভেক্টর স্পেসে আমি এই কটা এলিমেন্ট দিয়ে এটা পুরো ভেক্টর স্পেসে জেনারেট করে, একটা ড্রপ করে দিলাম, বাইরে ফেলে দিলাম, একটু ছোট হয়ে গেল, আরেকটা ড্রপ করে দিলাম, আরেকটু ছোট হয়ে গেল। বেসিক্যালি আমি একটু ভুল এঁকেছি, ধরা যাক এটা আমি এটাকে ড্রপ করে দিলাম, তাহলে নতুন সেটটা এটা বাইরে থাকবে। হয়তো এবার এটাকে ড্রপ করলাম সেকেন্ড স্টেপে, তারপরে সেটটা স্প্যানটা এরকম বাইরে থাকবে, যেটাকে ফেলে দেবো সেটা স্প্যানিং সেটের মধ্যে থাকবে, লিনিয়ার স্প্যানে থাকবে।
তাহলে বেসিসে দুটো বেসিস থাকলে তাদের এলিমেন্ট সংখ্যা সমান, ফাইনাইটলি জেনারেট কিন্তু ধরে নিয়েছি। আর এই নাম্বারটাকেই বলা হয় ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস। আর যদি কোনো সাবস্পেস নিয়ে শুরু করি সেটা ইটসেলফ একটা ভেক্টর স্পেস, সেটা ডাইমেনশন অফ দ্য সাবস্পেস বলা হয়। এমন হতে পারে যে ভেক্টর স্পেসে ইনফাইনাইটলি জেনারেটেড, তার ডাইমেনশন ইনফাইনাইট ডাইমেনশন, কিন্তু তার সাবস্পেস ফাইনাইট ডাইমেনশন। তো সেক্ষেত্রে আমি ওই সাবস্পেসের বেসিস বা সাবস্পেসের জেনারেটিং সেট নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু পুরো ভেক্টর স্পেসটা নিয়ে আমরা আলোচনা করবো না সেক্ষেত্রে। এটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশনটা। এই পুরো ব্যাপারটা কিন্তু পুরো মূল বিষয়টা ওই একটাই থিওরেম দাঁড়িয়ে আছে যে এম লেস দ্যান ইকুয়াল টু, যেখানে এমটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ আর এনটা হচ্ছে আমার একটা জেনারেটিং সেটের সাইজ। এ ইজ ইন্ডিপেন্ডেন্ট আর স্প্যান অফ বি ইজ হোল জেনারেটিং। কেন এরকম হলো? কেন হলো? এটার জন্য মেন আইডিয়া হচ্ছে রিপ্লেসমেন্ট। যদি এমটা গ্রেটার দ্যান এন হয়ে যেত কি অসুবিধা? যে যদি আমার এখন হয়ে যায় যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট পাওয়া গেছে যেটা কিনা এম সংখ্যক এলিমেন্ট যেটা বেশি, এমটা বড়, আর একটা জেনারেটিং সেট যেটা কিনা কম সাইজ, কেন এরকম? এটার আইডিয়াটা হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে আমি একটা একটা করে রিপ্লেস করি। আমি আলফা এমটাকে সরিয়ে দিই, যেটা ইন্ডিপেন্ডেন্ট, যে আমি আলফা এমটাকে সরিয়ে দেবো সঙ্গে সঙ্গে পুরো সেটটাকে স্প্যান করবে না। কারণ যদি এই বাকিগুলো দিয়ে পুরো ভিটাকে স্প্যান করে দেওয়া যেত তাহলে আলফা এমটা বাকিগুলো আলফা আলফা এম মাইনাস ওয়ান দিয়ে লেখা সম্ভব, তার লিনিয়ার কম্বিনেশন হিসেবে। তার মানে আলফা মানে কোএফিসিয়েন্টটা ওয়ান থাকছে, সেখানে বাদি গালে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু আলফা এম প্লাস সামথিং 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 আলফা ওয়ান সি ওয়ান আলফা ইজ ইকুয়াল টু জিরো, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনটাকে ভায়োলেট করে যাবে। তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে যদি একটা সরিয়ে দিই সেটা কখনোই স্প্যান করবে না, পুরোটা স্প্যানিং সেট হয়ে যাবে। এটা কিন্তু স্প্যানিং সেট হতে পারে, অ্যাকচুয়ালি হবে না, পরবর্তীতে দেখাবো যেটা হবে না, কিন্তু এই মুহূর্তে আমি ধরে নিয়েছি এম গ্রেটার দেন এন স্ট্রিক্টলি, আমি সেটাকে মানে কন্ট্রাডিকশন দেখাবো। সো আমি এমটাকে সরিয়ে দিলাম, তাহলে আলফা 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 স্প্যানিং সেট নয়, বাট বিটা ওয়ান বিটা বিটা স্প্যানিং সেট। যদি সেটা হয় এই বিটা ওয়ান বিটা টু বিটা এন এর কোনো একটা এলিমেন্ট এই আলফা আলফা টু আলফা এম মাইনাস ওয়ান দিয়ে লেখা সম্ভব নয়। কারণ যদি বিটা আই এর প্রত্যেকটা বিটা আইকেই যদি আলফা আলফা টু আলফা এম মাইনাস ওয়ান এই সেটটা লিনিয়ার কম্বিনেশন লেখা সম্ভব হয়, যদি বিটা আই কে যদি এই সেটটার এই আলফাটা বাদ দেওয়ার পরেও যে এলিমেন্ট গুলো আছে তাদের যদি লেখা সম্ভব হতো, তাহলে যে কোনো ভেক্টরকে যদি বিটা ওয়ান বিটা টু বিটা এন দিয়ে লেখা যায়, আর বিটা ওয়ান বিটা টু বিটা এন কে যেহেতু আলফা আলফা টু আলফা এম মাইনাস ওয়ান এর লিনিয়ার কম্বিনেশন লেখা যায়, আর লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন এগেন লিনিয়ার কম্বিনেশন, যে কোনো ভেক্টরকেই আমি আলফা আলফা টু আলফা এম মাইনাস ওয়ান দিয়ে লিখতে লিনিয়ার কম্বিনেশন লেখা সম্ভব, সেটা কন্ট্রাডিক্ট করবে, তাহলে এটা স্প্যান হয়ে গেল। স্প্যান হতে পারে না, সেক্ষেত্রে আলফা এমটা ইটসেলফ আবার স্প্যানে ঢুকে যাবে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সে ভায়োলেট করে দেবে। তাহলে কি হবে, কোনো একটা বিটাই আছে যেটা কিনা এই আলফা নট টু আলফা এম এর স্প্যানে নেই। সো আলফা এমটাকে ড্রপ করে এই বাক্সে আমি সেই বিটা আইটাকে রিপ্লেস করি। নাও এবার আমি আবার একটা লিনিয়ার, এবার দেখাবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেটা খুব সহজ। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানো খুব সহজ, কারণ এই আগে পর্যন্ত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, আর একটা নতুন ঢুকিয়েছে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে বাধ্য। কারণ যদি সেটা ডিপেন্ডেন্ট হয়ে যেত তাহলে বিটা আইটাকে বাকি যদি লেখা সম্ভব। কেউ যদি বলে না বিটা আইটা ইন্ডিপেন্ডেন্সি নন জিরো কমিশনটা এখানে আছে, না সেটা থাকতে পারে না, এইখানে নন জিরো কমিশন থাকতে পারে না, নন জিরো কমিশন থাকলে এখানে থাকবে, আর নন জিরো কমিশনটা এখানে থাকলে বিটা আইটা আবার স্প্যানে ঢুকে যাবে, তাহলে কন্ট্রাডিকশন। তাহলে আমি একটা নতুন সেট পেয়েছি যেটা কিনা রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট, স্টিল দ্য এলিমেন্ট ইজ এম, এটাকে আমি বিটা এর নাম দিচ্ছি, উইদাউট লস অফ আই ক্যান টেক দিস বিটা। এই কাজটা আমি আবার করবো, এবার পরেরটাকে ফেলে দেবো, পরেরটাকে ফেলে দিয়ে আমি আবার
এখান থেকে আরেকটা এলিমেন্ট তুলে আনবো। কেউ বলতে পারে বিটাইনটা কি আবার আসবে না, বিটাইনটা আবার আসবে না, সেটা দেখানো যায় যে আমি আরেকটা তুলে আনতে পারি। তার মানে বিটাইন ছাড়াও আমি আরেকটাকে তুলে আনতে পারি, যেটা কিনা স্টিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে এই আলফা এনটাকে সরিয়ে দেওয়ার পরে এম মাইনাস। তাহলে কি হবে, ফেলতে 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 যখন এন খান এলিমেন্ট ফেলা হয়ে যাবে, তার বদলে এই বিটা বিটাটি এম খান এলিমেন্ট এন খান এলিমেন্ট ঢুকে যাবে। তার মানে কি হবে, আলফা আলফা এম মাইনাস এন এতগুলো এলিমেন্ট এখনো আলফা থেকে পড়ে আছে, বাকি এন খানা রিপ্লেস হয়ে গেছে, বাট দিস স্টিল দিস সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেভাবে কনস্ট্রাকশন করে যাচ্ছে, বাট ইজ নট পসিবল কারণ বিটা ওয়ান বিটা টু বিটা একটা স্প্যানিং সেট, বাকিগুলো তার নিশ্চয়ই লিনিয়ার কম্বিনেশনের মধ্যে রয়েছে যেভাবে লেখা সম্ভব। এটা কখনোই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট হতে পারে না আনলেস দিস ইজ দ্য ফাইভ, এগুলোর এক্সিস্টেন্স নেই, আগেই সব আলফা ভ্যানিশ করে গেছে, সেটা তখনই সম্ভব যদি এম এন এর থেকে ছোট বা সমান। তাহলে আজকে এই পর্যন্তই, স্টপ করছি।